আরে তুমি কাঁদছো কেন? ডোন্ট ক্রাই। স্যার আপনি তো বললেন কাঁদার ইংরেজি ক্রাই আর নায়ের ইংরেজি নট, তাহলে তো স্যার এটা হবে দ্য গার্ল নট ক্রাই। আরে তুমি বলতে চাইছো এখানে ডাচ কেন হলো, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, নাম্বার 3-তে কেন এখানে ডাচ হলো, সিং এর সঙ্গে কেন এস যোগ হলো, আর আমরা চা খাই ইংরেজি কেন উই ইট টি হবে না, এই সমস্ত কিছু কারণ তো জানতে পারবেই। এর সাথে সাথে তোমরা আরও অনেক ব্যবহার, যেমন সিম্পল প্রেজেন্ট টেন্সের ব্যবহার, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ব্যবহার, নেগেটিভ সেন্টেন্সের ব্যবহার, এবং এর সাথে ডু নট আর ডাজ নটের এর সংক্ষিপ্ত রূপ বা কন্ট্রাক্টিভ ফর্মটা কি এটাও জানতে পারবে। আর ক্লাসের শেষে তোমাদের রয়েছে দারুণ একটা সারপ্রাইজ, মিস করো না কিন্তু। সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে বাংলায় সাধারণ বর্তমানকাল বলা হয়। তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্স কাকে বলে সেটা দেখে নাও। বর্তমানকালের সাধারণ ঘটনা, কারো অভ্যাসগত কাজ বা চিরন্তন সত্য বোঝালে ভার্বের সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। তাহলে সাধারণ ঘটনাটা কি, কারো অভ্যাসগত কাজটা কি, আর চিরন্তন সত্যটা কি, প্রত্যেকটা উদাহরণ তোমাদের বুঝিয়ে দেওয়া হবে, তোমরা শুধু দেখতে থাকো। স্যার সিম্পল প্রেজেন্ট টেন্সটা চিনবো কিভাবে? তার জন্যই তো দিয়েছি চেনার উপায়, ভালো করে দেখে নাও। তোমরা মনে রাখবে ক্রিয়াপদের শেষে এ, ও, হর্ষই, অন্তস্থ অ, দন্তন্য অ ইত্যাদি থাকবে। স্যার ক্রিয়াপদটা তো ঠিক বুঝতে পারলাম না। ও ক্রিয়াপদ বুঝতে পারলে না, তাহলে দেখে নাও। তোমরা মনে রাখবে ক্রিয়াপদকে ইংরেজিতে ভার্ব বলা হয়। তাহলে ক্রিয়াপদের দ্বারা কোনো কিছু করা, হওয়া, থাকা বোঝাবে, বা বলতে পারো ক্রিয়াপদের দ্বারা কোনো কিছু কাজ করা বোঝাবে। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। একটা মাত্র উদাহরণ রয়েছে, ভালো করে লক্ষ্য করো। আমি একটি বই পড়ি, এই যে দেখতে পাচ্ছ পড়ি, পড়ার দ্বারা কাজ করা বোঝাচ্ছে, তাহলে এটা ভার্ব বা ক্রিয়াপদ। তাহলে পড়ির যে ডয়সন রয়ে হর্ষই রয়েছে, এটাকে আমরা যদি ভেঙে দিই তাহলে কি পাবো? ডয়সন র যোগ হর্ষই। তাই এখানে আমরা কি দেখতে পাচ্ছি? হর্ষই দেখতে পাচ্ছি। আবার চেনার উপায় এখানেও রয়েছে হর্ষই। তাহলে এটা কোন টেন্স? সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে এটার ইংরেজি আমরা যদি করি তাহলে কি হবে? আমের ইংরেজি আই হলো, একটি বইয়ের ইংরেজি আ বুক হলো, আর পড়ির ইংরেজি রিড হলো। এই সেন্টেন্সটাকে ঠিক লিখলাম আমি? হ্যাঁ স্যার ঠিকই তো লিখলেন। না, এটা সম্পূর্ণ ভুল হবে। এই সেন্টেন্স যদি কারেক্ট করতে চাও তাহলে কি হবে? আই রিড আ বুক হবে। স্যার কেন এটা হলো? তার জন্য তোমাদের সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার বা গঠনটা দেখে নিতে হবে। প্রথমে সিম্পল প্রেজেন্ট টেন্সের গঠনটা দেখে নাও। প্রথমে বসবে সাবজেক্ট, তারপরে ভার্ব ওয়ান মানে মেন ভার্ব, তারপর বসবে অবজেক্ট। তোমাদের চেনার উপায়টা বলেছিলাম, আরেকবার বলছি, তোমরা দেখে নাও। ক্রিয়াপদের শেষে এ, ও, হর্ষই, অন্তস্থ অ, দন্তন্য অ ইত্যাদি থাকবে। এই উদাহরণগুলো তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্স তোমাদের মাথায় ঢুকে যাবে। তাহলে প্রথমে কি রয়েছে? আমি একটি বই পড়ি, তাহলে আমিটা সাবজেক্ট, একটি বইটা হলো অবজেক্ট, আর পড়িটা হলো ভার্ব। স্যার হ্যাঁ, ভার্বটা তো আপনি বুঝিয়ে দিয়েছেন, কিন্তু সাবজেক্ট কোনটা আর অবজেক্ট কোনটা সেটা কিভাবে বুঝবো? ও সেটা বুঝতে পারছো না? দেখে নাও। ক্রিয়াপদকে কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবে সেটা হলো সাবজেক্ট, আর ক্রিয়াপদকে কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হলো অবজেক্ট। যেমন আমি একটি বই পড়ি, এখানে যদি প্রশ্ন করা হয় আমি কি পড়ি, ক্রিয়াপদকে কি দিয়ে প্রশ্ন করছে? আমি কি পড়ি, উত্তর হবে একটি বই, তাহলে একটি বইটা হয়ে গেল অবজেক্ট। এবার যদি বলা হয় কে একটি বই পড়ে, ক্রিয়াপদকে কে দিয়ে প্রশ্ন করা হচ্ছে, কে একটি বই পড়ে, উত্তর হবে আমি, তাহলে আমিটা হয়ে গেল সাবজেক্ট। বুঝতে পেরেছো? তাহলে এটাকে আমরা যদি ইংরেজি করি তাহলে কি হবে? এই যে এখানে পড়ি দেখতে পাচ্ছ, পড়ির যে শেষে ডয়সন রয় হর্ষই রয়েছে, সেই ডয়সন রয় হর্ষটাকে আমরা যদি ভেঙে দিই তাহলে কি পাবো? ডয়সন র যোগ হর্ষই। এই যে দেখতে পাচ্ছ এখানে হর্ষই। আবার চিনার উপায় কি রয়েছে দেখো, এখানেও হর্ষই রয়েছে। তাহলে তোমরা জানো ক্রিয়াপদের শেষে যদি হর্ষই থাকে তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্স হয়, তাহলে এটা সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে এর ইংরেজি করলে কি হবে? তাহলে আমির ইংরেজি আই, আর তারপরে কি করতে হবে? ভার্ব দিতে হবে। তাহলে পড়া ইংরেজি রিড, আর একটি বইয়ের ইংরেজি আ বুক। ওকে, আমরা চা খাই। তোমাদের ক্লাসের শুরুতে বলেছিলাম আমরা চা খাই এর ইংরেজি উই ইট টি হবে না, তাহলে কি হবে সেটা ভালো করে দেখে নাও। তাহলে প্রথমে আগে দেখো, আমরাটা হয়ে গেল সাবজেক্ট, চাটা হয়ে গেল অবজেক্ট, আর ভার্ব আর খাইটা হয়ে গেল ভার্ব। দেখো ভার্বের শেষে হর্ষই রয়েছে, আর চেনার উপায় এখানে দেখতে পাচ্ছি আমরা হর্ষই। তাহলে বুঝতেই পারছো এটা হলো সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে আমরা ইংরেজি উই দিলাম, এখানে খাওয়ার ইংরেজি কখনো আমরা কিন্তু ইট দেব না, এটা মনে রাখতে হবে। কি দেবো আমরা? টেক দেব। আর চায়ের ইংরেজি টি। এবার তোমাদের প্রশ্ন হতে পারে, স্যার আপনি খাওয়ার ইংরেজি ইট দিলেন না কেন, টেক দিলেন কেন? এটা কারণটা বলে দিই। যখন আমরা চা খাই, আমরা চা কি এভাবে খাই?
এইভাবে খায়, তার জন্য আমরা উই টেক টি দিলাম। কুণাল টিভি দেখে, তাহলে কুণাল হয়ে গেল সাবজেক্ট, টিভিটা হয়ে গেল অবজেক্ট, আর দেখেটা হয়ে গেল ভার্ব। দেখো ভার্বের শেষে কি রয়েছে, ক্ষয়েকারে খে রয়েছে, তাহলে ক্ষয়েকারে খেকে আমরা যদি ভেঙে তাহলে কি পাবো, খ যোগ এ। এই দেখো এখানে এ রয়েছে, আবার চিনার উপায়ে ওখানে এ রয়েছে, তার মানে এটা কোন টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে ইংরেজি কি হলো, কি হবে, কুণাল, কুণাল ইংরেজি কুণাল লিখলাম। আবার দেখো ভার্ব রয়েছে, তাহলে ভার্বের ইংরেজি দেখে রয়েছে, দেখে ইংরেজি ওয়াচ দিলাম, আবার টিভি দিলাম টিভি। এখানে কি তোমরা লক্ষ্য করেছো ওয়াচের সঙ্গে ইএস যুক্ত হয়েছে? কেন ইএস যুক্ত হলো? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করতে হবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারটা কি, থার্ড পারসন মানে প্রথম পুরুষ, আর সিঙ্গুলার নাম্বার মানে এক বচন। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের কিছু উদাহরণ দিয়েছি, যেমন ধরো হি, সি, ইট বা কোনো নাম, একটি যদি কোনো নাম বোঝায় তাহলে সেটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ওকে, তার জন্য কুণাল যেহেতু এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য এখানে ওয়াচের সঙ্গে ইএস যুক্ত হয়ে ওয়াচেস হয়েছে। স্যার, হ্যাঁ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তো এস বা ইএস যুক্ত করতে হবে, সেটা বুঝলাম, কিন্তু ঠিক কোথায় কোথায় ইএস আর কোথায় কোথায় ইএস যুক্ত করব সেটা তো বুঝতে পারলাম না। আমি জানতাম তোমরা ঠিক এই প্রশ্নটাই করবে, তার জন্য তোমাদের আগে থেকে একটা ছক দেওয়া রয়েছে। এই ছকটা তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে কোথায় কোথায় এস বা ইএস বসে সেটা তোমাদের 100% ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ছকটা দেখে নাও। তা তোমরা মনে রাখবে কোনো ভার্বের শেষে যদি ওয়াই থাকে আর ওয়াইয়ের আগে যদি ভাওয়েল থাকে তাহলে এস যুক্ত করতে হবে। যেমন ধরো প্লে রয়েছে, প্লের শেষে ওয়াই আছে, ওয়াইয়ের আগে রয়েছে এ ভাওয়েল, তাহলে প্লে থেকে প্লেজ, সে থেকে সেজ। তারপর নাম্বার 2 এ দেখো কোনো ভার্বের শেষে যদি ওয়াই থাকে, ওয়াইয়ের আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে ওয়াইটা উঠে গিয়ে আইএস যুক্ত হবে। যেমন ট্রাইয়ে তোমরা যদি লক্ষ্য করো, ট্রাইয়ের শেষে ওয়াই আছে আর ওয়াইয়ের বাম দিকে আর একটা কনসোনেন্ট রয়েছে, তাহলে ট্রাই থেকে ট্রাইজ, ক্রাই থেকে ক্রাইজ, আর ফ্লাই থেকে ফ্লাইজ হলো। আবার নাম্বার 3 তে দেখো কোনো ভার্বের শেষে যদি ও থাকে আর ওয়ের আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে ইএস যোগ করতে হবে। যেমন ধরো গো, গোটা একটা ভার্ব, ওর শেষে কি রয়েছে ও, আর ওয়ের বাম দিকে রয়েছে জি, জিটা হচ্ছে কনসোনেন্ট, তাহলে গো থেকে গোজ, আর ডু থেকে ডাজ হলো। তারপর নাম্বার 4 এ দেখো কোনো ভার্বের শেষে যদি ডবল এস, এসএইচ, সিএস থাকে তাহলে ইএস যুক্ত করতে হবে। তাহলে পাস থেকে পাসেস হবে, রাস থেকে রাসেস হবে, আর ওয়াশ থেকে ওয়াচেস হবে। এতক্ষণ তোমরা যে 1 থেকে 5-এর মধ্যে যে উদাহরণগুলো জানলে সেগুলো সবগুলোই হচ্ছে সাধারণ ঘটনা। এখন তোমরা জানবে অভ্যাসগত কাজের উদাহরণ। তিনি রোজ মাঠে হাঁটেন, এটা তার অভ্যাস, তাকে মাঠে রোজ হাঁটতে হবে। রুবিনা প্রতিদিন রাত 9টায় ঘুমায়, এটাও তার কিন্তু অভ্যাস, তাকে রাত 9টায় প্রতিদিন ঘুমাতেই হবে। তাহলে অভ্যাসগত কাজ থাকলে হবে সিম্পল প্রেজেন্ট টেন্স। চিরন্তের সত্ত্বের উদাহরণগুলো দেখে নাও। সূর্য পূর্ব দিকে ওঠে, সূর্য কিন্তু চিরকাল পূর্ব দিকে ওঠে, কখনো পশ্চিম দিকে উঠবে না, আর এটা কখনো ভুলও। চাঁদ রাতে কিরণ দেই, এটাও কিন্তু চিরন্তর সত্যের উদাহরণ, চাঁদ কখনো দিনের বেলা কিরণ দেয় না, আর ভুল করে দেবেও না। তোমাদের ক্লাসের শেষে সারপ্রাইজের কথাটা মনে আছে তো? হ্যাঁ স্যার, মনে আছে। মিস করো না কিন্তু। ওকে স্যার। তাহলে ইন্টারগেটিভ সেন্টেন্সের গঠনটা দেখে নাও। ডু বা ডাজ, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে বসবে কোশ্চেন মার্ক। এবার তোমাদের মনে প্রশ্ন হতে পারে কোথায় ডু বা কোথায় ডাজ বসাবো, তাই তো? তো তোমাদের সুবিধার জন্য এখানে লক্ষ্য করো, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডাজ, আর বাকি সব ক্ষেত্রে ডু বসাতে হবে। উদাহরণগুলো লক্ষ্য করো, তোমাদের ইন্টারগেটিভ সেন্টেন্স কনসেপ্টটা ক্লিয়ার হবে। আমরা কি রাতে ঘুমাই, ডু উই স্লিপ অ্যাট নাইট, আমরা কি রাতে ঘুমাই। এবার তোমাদের মনে প্রশ্ন হতে পারে এখানে ডু কেন হলো? তোমরা জানো উইটা হলো ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, তার জন্য ডু। যদি থার্ড পারসন সিঙ্গেল নাম্বার হতো তাহলে ডাজ হতো। এবার নাম্বার 2 এ দেখো, ছেলেটি কি নদীতে সাঁতার কাটে, ডাজ দ্য বয় সুইম, এখানে যে সুইমের যে এস আছে সেই এসটা এখানে উঠে যাবে, ডাজ দ্য বয় সুইম ইন দ্য রিভার। তুমি কি আমাকে ভালোবাসো, ইংরেজি ডু ইউ লাভ মি হলো। এবার যদি বলা হয় তুমি আমাকে ভালোবাসো না, এর কি ইংরেজি কি হবে? তার জন্য তোমাদের নেগেটিভ সেন্টেন্সের ব্যবহার জানতেই হবে। তোমাদের কি মনে আছে ক্লাসের শুরুতে মেয়েটি কাঁদে না, এর ইংরেজি তোমরা দ্য গার্ল নট ক্রাই বলেছিলে। এটা হবে না, কেন হবে না তার কারণটা এখন জেনে না। তোমরা মনে রাখবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সাধারণ বর্তমান কালে না বুঝালে এই গঠনটা মনে রাখতে হবে। গঠনটা কি? সাবজেক্ট, সাবজেক্ট অনুসারে ডু নট বা ডাজ নট, তারপরে ভার্ব, তারপরে বসবে অবজেক্ট। তাহলে প্রশ্ন হচ্ছে কোথায় ডাজ নট আর কোথায় ডু নট বসাবো। তাহলে তোমরা মনে রাখবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ নট, আর বাকি সব ক্ষেত্রে ডু নট হবে। আর একটা জিনিস তোমরা মনে রাখবে, কন্ট্রাক্টেড ফর্ম বা শর্ট ফর্ম। তাহলে ডু নটকে আমরা সংক্ষেপে ডোন্ট বলবো, আর ডাজ নটকে আমরা সংক্ষেপে ডাজন্ট বলবো। ওকে, তাহলে মেয়েটি কাঁদে না,
তাহলে মেয়েটি হলো কি সাবজেক্ট আর কাঁদেনাটা হয়ে গেল ভার্ব। তাহলে কি হচ্ছে দ্য গার্ল ডাজ নট ক্রাই। ওকে, তো এখানে ডাজ নট কেন হলো? যেহেতু গার্লটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য এখানে ডাজ নট বসেছে। আমি একটি গান গাই না। তোমাদের বুঝার সুবিধার জন্য আমরা যদি নাটা বাদ দিয়ে দিই, তাহলে আগে দেখো কি হবে, আমিটা হয়ে গেল সাবজেক্ট, একটি গানটা হয়ে গেল অবজেক্ট, আর গাইটা হয়ে গেল ভার্ব। তাহলে এর ইংরেজি কি হবে? আমি একটি গান গাই, আই সিং আ সং। কিন্তু এখানে না রয়েছে, না এর জন্য কি ব্যবহার করব? ডু নট ব্যবহার করব। কেন ডু নট ব্যবহার করব? কারণ এখানে যে আই রয়েছে সেই আইটা হয়ে গেল ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার। যদি ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে কিন্তু সবসময় ডু নটই ব্যবহার করবে। তাহলে আমি একটি গান গাই না, আই ডু নট সিং আ সং। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আহা হা হা হা, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি, আহা হা হা হা। এখন তোমাদের ছুটি। হ্যালো ফ্রেন্ডস, আশা করি আজকে পিডি স্যারের ক্লাসটি তোমরা খুব আনন্দ সহকারে শিখে নিয়েছো। তো আজকে পিডি স্যারের এই ক্লাসটি তোমাদের ঠিক কতটা ভালো লেগেছে সেটা পিডি স্যারকে বোঝানোর জন্য তোমরা এখনই প্রচুর প্রচুর লাইক, কমেন্ট, শেয়ার ও তার সাথে সাথে সাবস্ক্রাইব করে দিও।